আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার ভিউয়ার্স যারা আছেন, আমি সবাইকে জানাই অত্যন্ত ধন্যবাদ। আমি আজকে আপনাদের জন্য অষ্টম শ্রেণীর যে দাখিল অষ্টম শ্রেণী বাংলা যেটি আছে, এটার আমি নিয়ে এসেছি এখান থেকে একটি। আজকে আমরা গদ্য দেখব। রেলের পথ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এই ওনার কথাটা আজকে আমরা, ওনার যে গল্পটা লিখেছে এই গল্পটা আমরা পড়ব। দেখেন, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন চিত্রের ভিতরে একটা ট্রেন দেখতে পাচ্ছেন। এই ট্রেনের সামনে দিয়ে যে ধোঁয়া, এই যে দেখেন, আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন এই যে ধোঁয়া কিভাবে বের হচ্ছে, যার কারণে মোটামুটি পরিবেশ দূষণ যেটি আমরা দেখতে পাচ্ছি। আসলে বিষয়টা হচ্ছে, বর্তমানে যে ট্রেন সেটি এভাবে ধোঁয়া দেয় না। এবং আরেকটা বিষয় খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন যে ট্রেন চলছে, একজন মহিলা এবং একজন ছেলে বাগানে কাজ করতেছে। এটা মোটামুটি একটা বাগান, অর্থাৎ ট্রেন এটি গ্রামের মাঝখানে, মাঠের মাঝখানে চলাচল করে, কারণ রাস্তাটা ওদের জন্য এইভাবেই তৈরি করা হয়ে থাকে। তাহলে আমরা আর কথা না বাড়িয়ে আজকে আমরা চলে আসব রেলের পথ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তাহলে এই গল্পটি পড়ার জন্য, এই যে দেখেন গল্পটি প্রায় এতটুকু দেয়া আছে, এতটুকু পড়ার জন্য আমাদের আগে শব্দের অর্থগুলো আমরা একটু দেখে নিই। অগ্রসর শব্দের অর্থ হলো সামনে যাওয়া। অবধি পর্যন্ত মানে অবধি, অর্থাৎ আমি গতকাল অবধি, গতকাল পর্যন্ত আমি এই কাজটি করেছি। আবদ্ধ থাকা, আটকে থাকা। একদৃষ্টে অপলক চোখে, অর্থাৎ একদৃষ্টত অপলক চোখ বলতে অর্থাৎ যেভাবে শুধু তাকিয়েই থাকা, অর্থাৎ এটার সৌন্দর্য এটা এমন যে এটার দিকে তাকালে আমি শুধু তাকিয়ে থাকতে মনে চাই, এটাকে বলা হয় একদৃষ্টিতে, হ্যাঁ, অপলক চোখে। গণিতে গণিতে, অর্থাৎ গুনতে গুনতে, যেটা আমরা কি গণনা বলতে, এটা গুনতে গুনতে। তারপরে কাপসা, অস্পষ্ট, এটা হচ্ছে জাপসা। জাপসা শব্দের অর্থ হলো অস্পষ্ট, যেটা আমরা বুঝি, অর্থাৎ পরিষ্কারভাবে দেখা না যাওয়া, সেটাই হচ্ছে জাপসা। এরপর পরের শব্দ আমরা দেখব ফটক। ফটকত সদর দরজা, অর্থাৎ সদর দরজা বলতে যে গ্রামে যারা বাড়িঘর আছে ওনারা বুঝবেন, সবচেয়ে বেশি মানুষের বাড়ির একটা প্রধান দরজা থাকে। আর না হয় আমরা শহরে যারা বসবাস করে তারাও বুঝবো যে প্রধান গেট, যে গেট দিয়ে আপনার গাড়ি প্রবেশ করতে পারে, সেটা হচ্ছে ফটক, সদর দরজা। তারপর হলো রাঙ্গি গাই, অর্থাৎ লাল রঙের গাবি। রাঙ্গি অর্থ রং, ঠিক আছে, রাঙ্গি অর্থাৎ লাল রং, আর গাই বলতে গাবি, অর্থাৎ গাবি। হয়তো অনেকে আমার এখানের মধ্যে অনেক বন্ধুরা থাকবে, ছোট বন্ধুরা থাকবে, তারা জানতে না পারে গাবি। গাবি হচ্ছে অর্থাৎ গরুর মধ্যে যেটা মেয়ে, সেটাকে বলা হয় গাবি। তাহলে রাঙ্গি গাই বলতে লাল রঙের গাবি। শোলা গাছ, শোলা গাছ অর্থ হলো জলাভূমিতে উৎপন্ন গুল্ম জাতীয় একটি গাছ, অর্থাৎ জলাভূমিতে উৎপন্ন একটি গাছ। সতৃষ্ণ দৃষ্টি, অর্থাৎ আগ্রহী চোখ, অর্থাৎ যে চোখ দিয়ে শুধু দেখতেই মনে চায় সেটাকে বলা হয় কি আপনার সতৃষ্ণ দৃষ্টি। এরপরে হুগলা, জলাভূমিতে উৎপন্ন তৃণ জাতীয় উদ্ভিদ। তাহলে জলাভূমি অর্থাৎ যেখানের মধ্যে জল সর্বদা থাকে, এখানের মধ্যে তৃণ জাতীয় যে উদ্ভিদ যেগুলো আছে সেগুলোকে হুগলা বলা হয়। তাহলে আমরা প্রথমত শব্দার্থগুলো দেখলাম। শব্দার্থ দেখার পর এবার আমরা চলে আসব আমাদের যে রেলের পথ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যিনি কবিতা এই পদ্যটি লিখেছে, আমরা এই পড়াগুলো দেখব। এটার মাধ্যমে আসলে আমরা কি শিখতে পারছি সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। অপু জন্মিয়া অবধি কোথাও কখনো যায়নি, অর্থাৎ অপু জন্মগ্রহণ করার পরে সে কখনো কোনো জায়গায় যায়নি। ওই গায়ের এই বকুলতলা, গোসাই বাগান, চালতেতলা, নদীর ধার, অর্থাৎ এই যে ওদের গ্রামের যে সমস্ত জায়গা আছে, বকুলতলা, তারপরে গোসাই বাগান, চালতেতলা, নদীর ধার, বড়জোর, নবাবগঞ্জ যাইবার পাকা সড়ক, অর্থাৎ বড়জোর বলতে অর্থাৎ তাদের যে এলাকার নবাবগঞ্জ নামক যেটি উপজেলা আছে, সেই উপজেলা যাওয়ার জন্য যে পাকা সড়ক আছে সেই পর্যন্ত তাহার দূর, অর্থাৎ সেই এতটুকু পর্যন্ত গিয়েছে, আর কোনো জায়গায় যায়নি। মাঝে মাঝে বৈশাখ কি জ্যৈষ্ঠ মাসে খুব গরম পড়িলে বৈকালে দিদির সঙ্গে নদীর ঘাটে গিয়া দাঁড়াইয়া থাকিত। তাহলে মাঝে মাঝে বৈশাখ কি জ্যৈষ্ঠ মাসে, অর্থাৎ বাংলা সনের যে মাস আছে 12টি মাস, এই 12টি মাসের মধ্যে সর্বপ্রথম যে দুটি মাস সেটি হচ্ছে, একটি হচ্ছে বৈশাখ আর একটি হচ্ছে জ্যৈষ্ঠ। এই জ্যৈষ্ঠ
মাসে খুব গরম পড়ে, যখন গরম পড়ে বৈকালে দিদির সঙ্গে, বৈকালে বলতে বিকালে দিদির সঙ্গে, দিদি বলতে এটি আসলে হিন্দুদের একটি শব্দ, যারা হিন্দু ধর্মাবলম্বী ভাই এবং বোনেরা আছেন ওনাদের একটি শব্দ। দিদি বলতে বড় বোনকে বোঝানো হয়। দিদির সঙ্গে নদীর ঘাটে গিয়া দাঁড়াইয়া থাকিত। নদীর ঘাটে গেলে যে একটা আলাদা একটা মজা পাওয়া যায়, আনন্দ পাওয়া যায়, যেটা আমরা যারা গিয়েছি তারাই বুঝতে পারবো যে নদীর ঘাটে গেলে কেমন মজা, কেমন আলাদা একটা মজা পাওয়া যায়। অর্থাৎ নদী থেকে একটা ঠান্ডা বাতাস আসবে, সে বাতাসটা আমার যে গরমটা পড়তেছে এই গরম আমার শরীর থেকে চলে যাবে। আজ সেই অপু সর্বপ্রথম গ্রামের বাহিরে পা দিল। তাহলে সে যেহেতু তাদের গ্রাম ছেড়ে কোনো দিকে যায়নি, তাহলে আজকে সে গ্রাম ছেড়ে একটু দূরে যাচ্ছে। কয়েকদিন হইতেই উৎসাহে তাহার রাত্রিতে ঘুম হওয়া দায় হইয়া পড়িয়াছে। অর্থাৎ যেহেতু সে জন্মের পর থেকে নিজ গ্রাম ছেড়ে অন্য কোনো জায়গায় যাওয়ার সুযোগ কিংবা যাওয়ার ইচ্ছা তার হয়নি, এ কারণে সে যখনই অর্থাৎ আজকে যেহেতু সে কয়েকদিনের ভিতরে গ্রামের বাইরে যাবে, তাই কয়েকদিন হইতে উৎসাহে, অর্থাৎ তার যে আগ্রহ, উদ্দীপনা, উৎসাহের কারণে তাহার রাত্রিতে ঘুম যাওয়া দায় হইয়া পড়িয়াছে। অর্থাৎ সে ঘুমাইতে পারে নাই। অর্থাৎ সে শুধু স্বপ্ন দেখে কিভাবে যাবে, কিভাবে কি করবে, সেখানে কি মজা হবে, এগুলো নিয়ে ভাবতে 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 তার রাতেই ঘুম হয় না। দিন গণিতে গণিতে অবশেষে যাইবার দিন আসিয়া গেল। অর্থাৎ দিন গুনতে গুনতে, যেমন ধরেন আজকে হচ্ছে যেমন 9 তারিখ, 9 তারিখ থেকে যেমন ধরেন আমরা 15 তারিখে যাব, তাহলে 15 তারিখে যাওয়ার জন্য সে ভাবতে 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 15 তারিখ কখন চলে আসলো। এই কথাটাই কি লেখক আমাদেরকে বলতে চাচ্ছেন। তারপরে তাহাদের গ্রামের পথটি বাকিয়া নবাবগঞ্জের সড়কে ডাইনে ফেলিয়া মাঠের বাহিরে আষাঢ়ু দুর্গাপুরের কাঁচা রাস্তার সঙ্গে মিশিয়াছে। তাহাদের গ্রামের পথটি বাকিয়া, অর্থাৎ তাহাদের গ্রামে যে পথটা আছে সেটা একটু আঁকা বাঁকা, যেটা আমরা আঁকা বাঁকা বুঝি সেটা। নবাবগঞ্জের সড়কে ডাইনে ফেলিয়া, অর্থাৎ নবাবগঞ্জের যে প্রধান সড়ক আছে সেই সড়কের ডাইনে ফেলিয়া মাঠের বাহিরে আষাঢ়ু দুর্গাপুরের কাঁচা রাস্তার সঙ্গে মিশিয়েছে। অর্থাৎ এটা হচ্ছে আষাঢ়ু দুর্গাপুরের কাঁচা রাস্তা, অর্থাৎ আষাঢ়ু দুর্গাপুর নামক যে জায়গা আছে সেটার রাস্তার সঙ্গে মিশিয়েছে। দুর্গাপুরের রাস্তায় উঠিয়াই সে বাবাকে বলিল, বাবা যেখানে দিয়ে রেল যায় সেই রেলের রাস্তা কোন দিকে? তাহলে বাবাকে জিজ্ঞেস করতেছে যে রেল যে যায় সেই রেলের রাস্তাটা কোন দিকে? তাহার বাবা বলিল, সামনেই পড়বে, এখন চলো না আমরা রেল লাইন পেরিয়ে যাব। এখন বলতেছে যে তুমি অপেক্ষা করো, অর্থাৎ অপুকে তার বাবা বলতেছে যে তুমি একটু অপেক্ষা করো, অর্থাৎ আমরা কিছুক্ষণের মধ্যেই যে অর্থাৎ রেল লাইনে যে রাস্তা আছে সেটা আমরা পেরিয়ে যাব। সেবার তাদের রাঙ্গি গাইয়ের বাছুর হারাইয়াছিল। অর্থাৎ তাদের সেবার বলতে তখনই, অর্থাৎ যখনই সে গ্রামের বাইরে যাচ্ছিল তখনই সেবার তাদের রাঙ্গি গাইয়ের, অর্থাৎ যে রাঙ্গি গাই বলতে আমরা যে শব্দটি দেখেছিলাম লাল গাভী, এর বাছুর হারাইয়াছিল। অর্থাৎ গাভী, যেহেতু আমি প্রথমেই আপনাদেরকে বলেছিলাম যে গাভী শব্দের অর্থ হলো গরুর ভেতরে যেটা মেয়ে, অর্থাৎ যেহেতু মেয়ে হবে তাহলে তার একটা অবশ্যই বাছুর আগে পরে হবে। তো সে বাছুর হারাইয়াছিল। নানা জায়গায় 2-3 দিন ধরিয়া খুঁজিয়াও কোথাও পাওয়া যায় নাই। তাহলে সে অনেক খুঁজেছে, খুঁজার পরও কোথায় পাওয়া যায় নাই। সে তাহার দিদির সঙ্গে দক্ষিণ মাঠে বাছুর খুঁজিতে আসিয়াছিল। তাহলে আমি আবারও বলেছিলাম দিদি অর্থ হচ্ছে এটা হিন্দু ধর্মাবলম্বীদের, যেহেতু ওনাদের সম্পর্কে একটি পদ্য গল্প লেখা হয়েছে, তাহলে দিদি বলতে এই বড় বোনকে বোঝানো হয়েছে। সে তাহার দিদির সঙ্গে দক্ষিণ মাঠে, অর্থাৎ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, যে দক্ষিণ বলতে আমরা যেটা বুঝি, অর্থাৎ এই আমাদের দক্ষিণ হবে এভাবে, আর উত্তর হবে এভাবে, আর পূর্ব হবে এভাবে, আর পশ্চিম হবে এভাবে। তাহলে এই দক্ষিণ দিকে মাঠে বাছুর খুঁজিতে আসিয়াছিল। তাহার দিদি পাকা রাস্তার ওপারে বহুদূর চাপসা মাঠের দিকে এক দৃষ্টে চাহিয়া কি দেখিতেছিল। অর্থাৎ তাহার দিদি পাকা রাস্তার ওপারে, আসলে পাকা রাস্তা বলতে আমরা যে বুঝি, আমরা যারা শহরে থাকি তাদের হয়তো একটু বুঝতে কষ্ট হবে পাকা রাস্তা এবং কাঁচা রাস্তা। অর্থাৎ পাকা রাস্তা বলতে যেটার মধ্যে ইট বিছানো অথবা বর্তমানে পিচ করা থাকে সেটাকে বলা হয় পাকা রাস্তা। আর কাঁচা রাস্তা বলতে যেটা মাটির রাস্তার মধ্যে কোনো ধরনের ইট পাথর এখনো দেওয়া হয়নি, সোলিং দেওয়া হয়নি, সেটাকেই বলা হয় মূলত আপনার কাঁচা রাস্তা। আর পাকা রাস্তা বলতে যেটা সোলিং হয়েছে। তাহলে
তাহার দিদি পাকা রাস্তার ওপারে বহুদূর ঝাপসা মাঠের দিকে এক দৃষ্টে চাহিয়া কি দেখিতেছিল। হঠাৎ সে বলিয়া উঠিল, এক কাজ করবি আপু, অপু, চলো যাই, আমরা রেলের রাস্তা দেখে আসি, যাবি? তাহলে সে তার বোনকে বলছে, চলো আমরা একটু রেলের রাস্তাটা দেখে আসি। অর্থাৎ যেহেতু সে গ্রাম থেকে কখনো গ্রামের বাইরে যায়নি, অতএব আজকে যেহেতু সে গ্রাম থেকে বাইরে যাওয়ার ইচ্ছে করেছে, তাও আবার ট্রেনে করে যাবে, তাই সে তার বুবুকে বলল, দিদিকে বলল, চলো ট্রেনের রাস্তা দেখে আসি, ধরবি? অপু বিস্ময়ের সুরে দিদির মুখের দিকে চাহিয়া বলিল, রেলের রাস্তা? সে যে অনেক দূরে, সেখানে কি করে যাবে? তাহলে অপু বিস্ময়ের সুরে অর্থাৎ আশ্চর্যান্বিত হয়ে অবাক সুরে বলল, অর্থাৎ অবাক সুরে বিষয়টা হচ্ছে এভাবে, অপু বলল যে রেলের রাস্তা, সে যে অনেক দূরে, এভাবে কথাটা বলছে, অর্থাৎ আশ্চর্যান্বিত হয়ে, সেখানে কি করে যাবি? অর্থাৎ তুমি তো হেঁটে যাওয়া সম্ভব না, অর্থাৎ এটা এত অনেক দূরে যে তুমি হেঁটে যাওয়া সেখানে সম্ভব না। তাহার দিদি বলিল, বেশি দূর বুঝি? কে বলেছে তোকে ওই পাকা রাস্তার ওপারে? তো তাহলে বলছে যে সে তার দিদিকে বললো যে, অর্থাৎ তোমাকে কে বলেছে এই কথাটা? অর্থাৎ বেশি দূরে, আসলে বেশি দূরে না, কে বলেছে তোকে ওই পাকা রাস্তার ওপারে? তো অর্থাৎ পাকা রাস্তা পার হলেই কি আমরা দেখতে পাবো ওই পারেই রেলের রাস্তা আছে। অপু বলিল, কাছে হলে তো দেখা যাবে, পাকা রাস্তা থেকে দেখা যায় যদি, চলো গিয়ে দেখি। যদি পাকা রাস্তা থেকে অবশ্যই দেখা যায়, তাহলে আমরা একটু দেখে আসি। দুইজনে অনেকক্ষণ নবাবগঞ্জের সড়কে উঠিয়া চারদিকে চাহিয়া দেখিল। তাহার দিদি বলিল, বড্ড অনেক দূর, বোধ হয় যাওয়া যাবে না। অর্থাৎ বড্ড অনেক দূর, বড্ড বলতে মানে খুব বোঝানো হচ্ছে, মানে অনেক দূর, বোধ হয় যাওয়া যাবে না, কিছু তো দেখা যায় না, অত দূরে গেলে আবার আসবো কি করে? অর্থাৎ প্রথমত চিন্তা করছে কি, মানে এত দূর যাব কিভাবে, এখন চিন্তা করতেছে রাস্তার ওপারে যাওয়ার পর আবার এত দূর গেলে আসবো কিভাবে। তাহলে তাদের মনে একটা প্রশ্ন জাগতেছে। আচ্ছা আচ্ছা, এই প্রশ্নটা কেন আসতেছে আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলার চেষ্টা করব ইনশাল্লাহ। কারণ হচ্ছে যে আপনার যেহেতু এখানে পাকা রাস্তা এবং কাঁচা রাস্তা দুটি বিষয় উঠে এসেছে। পাকা রাস্তায় গাড়ি চলাচল করে, এটা স্বাভাবিক, কিন্তু কাঁচা রাস্তায় গাড়ি চলাচল নাও করতে পারে তাদের গ্রামের চাহিদা অনুযায়ী। যদি পাকা রাস্তায় কাঁচা রাস্তায় গাড়ি চলাচল না করে, তাহলে তারা যে কষ্ট করে গিয়েছে, তাহলে এখান থেকে আবার ফিরতে তো আরো অনেক কষ্ট হবে। এটা মূলত বোঝানোর জন্য তারা প্রথম বলেছে যে আমরা এত দূর গেলে আসবো কিভাবে, আবার বলেছে আমরা যদি কি এত দূর যাব কিভাবে। এই বিষয়টার জন্য তারা একে অপরকে বলছেন। তাহার সতৃষ্ণ দৃষ্টি কিন্তু দূরের দিকে আবদ্ধ ছিল, অর্থাৎ তার যে আগ্রহী দৃষ্টি ছিল সেটা দূরের দিকে আবদ্ধ ছিল, অর্থাৎ সে দেখবেই দেখবে এমন। লোভও হইতেছিল, ভয়ও হইতেছিল। হঠাৎ তাহার দিদি মরিয়া ভাবে বলিয়া উঠিল, চলো যাই, গিয়ে দেখি আসি অপু। অর্থাৎ মরিয়া ভাবে বলিয়া উঠিল, অর্থাৎ আগ্রহের সহিত, একেবারেই আগ্রহের সহিত বললো যে চলো এবার যাবই, মরিয়া বলিয়া উঠিল। গিয়ে দেখি আসি অপু, কত দূর আর হবে, দুপুরের আগে ফিরে আসবো, এখন হয়তো রেলের গাড়ি দেখা যাবে। এখন মাকে বলবো, বাছুর খুঁজতে দেরি হয়ে গেল। তাহলে মাকে বলবে যে কি, অর্থাৎ যেহেতু সে ট্রেন দিয়ে রেলের রাস্তা দিয়ে গ্রামের বাইরে যাবে, তাই সে বলছে যে রেলের রাস্তাটা দেখে আসি, এবং মাকে বলবো যে আমাদের যে বাছুরটা খুঁজতে একটু দেরি হয়ে গেছে। প্রথম তাহারা একটুখানি এদিক ওদিক চাহিয়া দেখিল, কেহ তাহাদিগকে লক্ষ্য করিতেছে কিনা। পরে পাকা রাস্তা হইতে নামিয়া পড়িয়া দুপুরের রোদে ভাই বোন মাঠ বিল জলা ভাঙ্গিয়া সোজা দক্ষিণ মুখে ছুটিল। অর্থাৎ দুপুর রোদে ভাই বোনে মাঠে বিল জল ভাঙ্গিয়া, অর্থাৎ মাঠ বেয়ে, অর্থাৎ যে মাঠে পানি থাক আর না থাক, তারপরও মাঠের উপর দিয়ে তারা সোজা দক্ষিণ দিকে ছুটিল। দৌড় দৌড় দৌড়, দেখেন এখানে তিনটি শব্দ, দৌড় দৌড় দৌড়। তাহলে এখানে বোঝানো হচ্ছে যে অর্থাৎ তারা শুধু দৌড়তেছে কেন, যে রাস্তাটা দেখার জন্য, রেল লাইন দেখার জন্য। পরে যাহা হইল তাহা সুবিধাজনক নয়। খানিক দূরে গিয়া একটা বড় জল পড়িল একেবারে সামনে, পোগলা আর শোলা গাছে ভরা, অর্থাৎ পোগলা এবং শোলা গাছে ভরা, যেগুলো জলাভূমিতে গাছগুলো থাকে, ওইখানে আসিয়া তাহারা পথ হারাইয়া ফেলিল। তাহলে কি হলো, তারা যেহেতু আসার পরে পথটা হারাইয়া ফেললো। কোনো গ্রামও চোখে পড়ে না, সামনে ও দুপাশে কেবল ধান ক্ষেত, জলা আর বেতর যুগ।
এই যে দেখেন সামনে ও দুপাশে কেবল ধান ক্ষেত, জলা আর বেত যুগ। এই যে আমি যে বলেছিলাম এখানে যে অর্থাৎ রেলের পথে যে তারা দুই ভাই বোন যে এসেছে, অবশ্যই ট্রেন দেখতেই তারা কি দেখতে পেলো, যে এখানে শুধু গ্রামের মধ্যে ধান ক্ষেত আর ধান ক্ষেত, অর্থাৎ সেখানে কোনো ঘর বাড়ি, দেখেন কোনো ঘর বাড়ি এখানে ছবিতে দেখানো হয়নি এবং তারাও কোনো ঘর বাড়ি খুঁজে পায়নি, এটাই বোঝানো হয়েছে। গণ বেত ভবনের ভিতর দিয়া যাওয়াও যায় না, পাকে পা পুতিয়া যায়, অর্থাৎ কাটা কাটা গাছ হওয়ার কারণে সারা ভিতর দিয়ে যেতে পারছে না। শেষে রৌদ্র এমন বাড়িয়া উঠিল যে শীতকালেও তাহাদের গা দিয়া ঘাম জড়িতে লাগিল। দিদির পরনের কাপড় কাঠায় নানা স্থানে ছিড়িয়া গেল, তাহার নিজের পায়ের তলা হইতে দুই তিনবার কাটা টানিয়া টানিয়া বাহির করিতে হইল। শেষে রেল রাস্তা দূরের কথা, বাড়ি ফিরাই মুশকিল হইয়া উঠিল। অর্থাৎ তারা যে বলছে যে আপনার রেল রাস্তা তো দেখা দূরের কথা, বরং যে তারা যতদূর পর্যন্ত সামনে এগিয়েছে ততদূর পর্যন্ত আবার নিজেদের ঘরে আসাও মুশকিল হয়ে গেল। অনেক দূরে আসিয়া পড়িয়াছে, পাকা রাস্তাও আর দেখা যায় না। জলা ভাঙ্গিয়া ধান ক্ষেত পার হইয়া যখন তাহারা বহু কষ্টে আবার পাকা রাস্তা উঠিয়া আসিল, তখন দুপুর ঘুরিয়া গিয়াছে। বাড়ি আসিয়া তাহাদের দিদি জুড়ি জুড়ি মিথ্যা কথা বলিয়া তবে নিজেরও তাহার পিঠ বাছাইল। অর্থাৎ এই যে দেখেন একটি বিষয়, দুপুর গুরিয়া গিয়াছে বলতে দুপুর পরিবর্তন হয়ে এখন বিকেলের পথে চলেছে, অর্থাৎ বিকেল হতে চলেছে, এই কথাটাই বলেছে। বাড়ি আসিয়া তাহার দিদি জুড়ি জুড়ি মিথ্যা কথা, অর্থাৎ জুড়ি জুড়ি বলতে প্রচুর পরিমাণে কি মিথ্যা কথা বলিয়া তবে নিজেও তাহার পিঠ বাছাইল। অর্থাৎ যেহেতু তারা মাকে না বলে বাড়ি থেকে বের হয়েছে, তাই তারা বিভিন্ন রকম মিথ্যা কথা বলে নিজেদের পিঠ বাঁচালো। অর্থাৎ তার মা যেহেতু তাকে মারবে, তাই মার কাছ থেকে পিঠাটা মূলত বাঁচালো। সেই রেলের রাস্তা আজ এমনই সহজভাবে সামনে পড়িবে, সেই জন্য ছুটিতে হইবে না, পথ হারাইতে হইবে না, বকুনি খাইতে হইবে না। কিছু দূর গিয়া সে বিস্ময়ের সহিত চাহিয়া দেখিল, নবাবগঞ্জের পাকা সড়কের মতো একটা উঁচু মতে রাস্তা মাঠের মাঝখানে চিরিয়া ডাইনে বাঁয়ে বহুদূর গিয়াছে। রাঙ্গা রাঙ্গা খোয়ার রাশি উঁচু হইয়া দ্বারের দিকে সারি দেওয়া, সাদা সাদা লোহার খুঁটির উপর যেন একসঙ্গে অনেক দড়ির টানা বাঁধা। যতদূর দেখা যায় ওই সাদা খুঁটি ও দড়ির টানা বাঁধা দেখা যাইতেছে। তাহার বাবা বলিল, ওই দেখো খোকা রেলের রাস্তা। অর্থাৎ এই যে উপরে বর্ণনা দেওয়ার পরে তাদেরকে দেখাচ্ছে খোকা দেখো, তার বাবা বলছে যে খোকা দেখো ওই যে রেল রাস্তা। অথচ সে এবং তার দিদি রেল লাইন দেখার জন্য অনেক কষ্ট করে তারা গিয়েছে, যে কষ্টের বর্ণনাটা উপরে এসেছে, কিন্তু যে এত সহজে রেলের রাস্তা পাওয়া যাবে তারা কখনো ভাবেনি। পপু এক দৌড়ে ফটক পার হইয়া, অর্থাৎ ফটক বলতে সদর দরজা পার হইয়া রাস্তার উপর আসিয়া উঠিল। পরে সে রেলপথে দুই দিকে বিস্ময়ের চোখে চাহিয়া চাহিয়া দেখিতে লাগিল, দুইটা লোহা বরাবর পাতা কেন? অর্থাৎ দুইটা লোহা বরাবর পাতা কেন? অর্থাৎ একটা লোহার সাথে আরেকটা লোহা। এই যে যারা রেলওয়ের রাস্তা দেখেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন যে অর্থাৎ দুইটা লাইন একসাথে বাঁধা, অর্থাৎ যে পরিমাণ, অর্থাৎ উভয়টা একই সেন্টিমিটারের দূরত্ব অবস্থান হিসেবে তারা বাঁধা রেখেছে। কারণ হচ্ছে যে ট্রেন চলাচল করার জন্য এটা শর্ত, আর যদি রাস্তা যদি এলোমেলো হয় তাহলে ট্রেন চলতে পারবে না। তো এটাই বলছে দুইটা লোহা বরাবর পাতা কেন? অর্থাৎ পাতা বলতে লাগানো কেন? উহার উপর দিয়া রেলগাড়ি যায়? তাহলে সেটা প্রশ্ন করলো কেন মাটির উপর দিয়া না গিয়া লোহার উপর দিয়ে যায় কেন? তাহলে প্রশ্ন করলো মাটির উপর দিয়ে রেল না গিয়ে কেন সেটি লোহার উপর দিয়ে যায়, পিছলাইয়া পড়িয়া যায় না কেন? তাহলে বারবার প্রশ্ন। ওগুলোকে তার বলে। তারের মধ্যে শো শো কিসের শব্দ? তারে খবর যাইতেছে, কাহারা খবর দিতেছে, কি করিয়া খবর দে? ওইদিকে কি স্টেশন, এইদিকে কি স্টেশন? কিছুক্ষণ এইভাবে ক্রমাগত প্রশ্ন চালাইলো। অর্থাৎ যখনই সে ট্রেন দেখলো বিভিন্ন প্রশ্ন, কারণ মানুষ যখন একটা নতুন বিষয়ের সাথে যখন পরিচিত হওয়ার সাথে সাথে তার বিভিন্ন প্রশ্ন সেখানে জেগে ওঠার কারণটা হচ্ছে এটা, কারণ সে বুঝতে পারে না অর্থাৎ এই জিনিসটা কেন হচ্ছে, কেমনে হচ্ছে, কিভাবে হচ্ছে, এই বিষয়টা একটু জানার জন্য। তাই এই যে দেখেন অনেক প্রশ্ন, দুইটা লোহা বরাবর পাতা কেন? একটা
উহার উপর দিয়া রেলগাড়ি যায়, অর্থাৎ বিভিন্ন প্রশ্নগুলো হয় এই কারণে মানুষ নতুন কিছুর সাথে পরিচয় হলে নতুন বিষয় সম্পর্কে জানাটা মানুষের নানা ধরনের প্রশ্ন মনের ভিতরে জেগে উঠে। যদি আসলেই অপু এবং খোকা যদি রেল লাইন দেখতো তাহলে তাদের মনে এমন প্রশ্ন বারবার আসতো না। শেষে অপু বলিল, বাবা রেলগাড়ি কখন আসবে? আমি রেলগাড়ি দেখবো বাবা। তাহলে অপু বলল যে বাবা রেলগাড়ি তো রেল রাস্তা তো দেখাইলা, এখন দেখাবে কি রেলগাড়ি আসবে কখন? রেলগাড়ি এখন কি করে দেখবে? সেই দুপুরের সময় রেলগাড়ি আসবে, এখনো 4-5 ঘন্টা দেরি। অর্থাৎ তুমি যদি রেলগাড়ি দেখতে চাও তাহলে আরো 4-5 ঘন্টা পরে আসতে হবে, এখন আসলে আর দেখবে না। তা হোক বাবা, আমি দেখে যাব, আমি কখনো দেখিনি। হ্যাঁ বাবা, ওই রকম করো না, ওই জন্য তো তোমায় কোথাও আনতে চাইনি। অর্থাৎ তার বাবা বলছে যে দেখো যে রেলগাড়ি দেখবে এটা ঠিক আছে, কিন্তু এখন তো এই রোদের ভিতরে এখানে দাঁড়িয়ে থাকা সম্ভব না, তুমি বাসায় চলো, পরবর্তীতে এসে আবার দেখবে, বাড়িতে চলো। কিন্তু তার ছেলে বললো না আমি দেখি না, এবার দেখে যাব। তো বাবা বলতেছে তুমি যে এভাবে বাহানা দাও তা আমি তোমার কোনো দিকে আনতে, সেই জন্য তোমায় কোথাও আনতে চাইনি, অর্থাৎ নিতে চাই না। এখন কি করে দেখবে? সেই দুপুর অবধি বসে থাকতে হবে। তাহলে এই ঠাই রোদ্দুরে মানে এত গরমের ভিতর বসে থাকতে হবে। আসবার দিন দেখাবো। অপুকে অবশেষে জল ভরা চোখে বাবার পিছনে পিছনে অগ্রসর হইতে হইল। অর্থাৎ যেহেতু তার বাবা বলছে যে তুমি এই রোদের ভিতরে দাঁড়িয়ে থেকে কি করবে, তুমি এবার চলো, আমরা আবার আরেকদিন যখন গ্রামের বাইরে যাব তখন আমরা রেল ট্রেন এবং সাথে সাথে রেল লাইন আরো ভালোভাবে দেখব। কিন্তু অপুর যে দেখার বিশ্বাস, আগ্রহ, একটা উদ্দীপনা কাজ করছিল, সেই কাজ করা থেকে তার চোখের জল বেরিয়ে আসলো। কারণ এই মুহূর্তে তার বাবার আদেশ মানতে গিয়ে তার রেল দেখা হচ্ছে না। তাই আমরা এই গল্পটি থেকে আমরা এখন কি বুঝতে পারলাম? আমরা এই গল্পটি থেকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ওনার এই গল্প থেকে আমরা এটা শিখতে পারলাম যে যারা আগ্রহী, ট্রেন দেখেনি, অর্থাৎ আমাদের বাংলাদেশ যেহেতু একটি নদীমাতৃক দেশ হওয়ার কারণে বিভিন্ন জায়গায় আপনার চর এলাকা এবং দ্বীপ এলাকা হওয়ার কারণে সেখানে রেল পৌঁছতে পারেনি, এবং গ্রামের সাধারণ শিশুরা, ছোটরা, তারা কখনো রেল দেখার সুযোগ হয়নি। হয়তো কখনো ভিডিওতে বা মোবাইলের স্ক্রিনে দেখেছে, কিন্তু সরাসরি দেখা হয়নি। তাদের মনেও এই ধরনের প্রশ্নগুলো অবশ্যই জাগবে যে অপুর মনে যে সমস্ত প্রশ্নগুলো আমরা দেখতে পেয়েছিলাম, যে দুইটা লোহা বরাবর পাতা কেন, উহার উপর দিয়ে রেলগাড়ি যায়, তারপরে লোহার উপর দিয়ে যায় কেন, অর্থাৎ মাটি দিয়ে যেতে পারে না, পিছলায় পড়িয়া যায় না কেন, ওগুলোকে তার বলে, তারের মধ্যে শোষু কিসের শব্দ, এই যে প্রশ্ন, তারে খবর যাইতেছে, কাহারা খবর দিতেছে, কি করিয়া খবর দেই, ওইদিকে কি স্টেশন, এইদিকে কি স্টেশন, এই যে বিভিন্ন ধরনের প্রশ্ন। হয়তো গ্রামে যারা বসবাস করে, দ্বীপ অঞ্চলে এবং চর এলাকায় যারা বসবাস করে, যাদের কচি কাঁচা বাচ্চারা এখনো যারা ক্লাস 8-এ পড়ছে, অর্থাৎ এই দাখিল 8ম শ্রেণীতে পড়ছে, কিন্তু ট্রেন দেখার সুযোগ হয়নি, তাদের মনেও এমন প্রশ্ন জাগতে পারে। তাই আমি সবার কাছে, আমার ভিউয়ার্স এবং আমার স্টুডেন্ট যারা হবে ইনশাল্লাহ, আমি সবার কাছে এই বিষয়টা অনুরোধ করব এবং সবার কাছে আবদার রাখবো, তোমরাও তোমাদের বাবার কাছে বাইনা ধরে, মার কাছে বাইনা ধরে তোমরাও রেল স্টেশনে রেলে চড়া যে আনন্দ উপভোগ করবে, এবং কবি শামসুর রহমানের যে ট্রেন কবিতা সেটা পড়বে, এবং এই অধ্যায়টা পড়বে, পড়ার পরে তোমরা অবশ্যই ট্রেনে ছড়া যে আনন্দ মজা সেটি উপলব্ধি করতে পারবে, বুঝতে পারবে। আজকে তোমাদের সামনে এই পর্ব নিয়ে এতটুকু। পরবর্তী আমি আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। এই পর্যন্ত তোমাদের জন্য শুভকামনা এবং আমার জন্য দোয়া রইল, দোয়া করবে ইনশাল্লাহ। পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।